আলোচনা সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং মৌলানা ভাসানী একজন অনুসারী এবং আজকে মৌলানা ভাসানী বার্ষিকী পালন কমিটির সাবেক সদস্য যেমন দুদু মঞ্চে উপস্থিত আছেন মৌলানা ভাসানীর বিশিষ্ট অনুসারী বৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মৌলানা ভাসানী কিংবদন্তি মহিরু বিরাট বটগাছ এবং তার ছায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশরা যখন আমরা ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশদের শাসন বাংলাদেশ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, জেল জুলুম অত্যাচার নির্যাতন ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতন যখন অস্থির হয়ে উঠেছিল, তখন এই ভারতবর্ষে বাইরের মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিল, বেরিয়ে এসেছে। মৌলানা ভাসানী এই ব্যতিক্রমী রাজনীতি, সেই সময় যারা রাজনীতি করতেন সামনে ছিলেন সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা, বেশিরভাগই সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সব ছিলেন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং তাদেরকে বলা হতো তারা সবাই সামন্ত কবি। মৌলানা ভাসানীর অভ্যুত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসা শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে চলে গিয়েছিলেন, সেখানে তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল চালু করতেন। এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভেতরে একটা আগুন আছে, সে মানুষের তাকিয়ে তুলতে পারে, উঠতে করতে মানুষকে সে মোহিত করতে পারে। এই গুণগুলোকে মৌলানা ভাসানী খুব দ্রুত রাজনৈতিক ভাবে সামনে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাজে লাগানোর চেষ্টা করে। মৌলানা ভাসানী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামে। খেয়াল করবেন, তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের স্টেটের তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে যখন পাকিস্তান আন্দোলন শুরু হলো, তখন পাকিস্তান মুসলিম লীগের, তখন পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা এই সমস্ত এলাকাতে করেছেন। তাই নয়, সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের কাজ করেছেন। সে শুধু পাখতুন থেকে, অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিজ্ঞাপন ছিল। মৌলানা ভাসানী অনেকে বলতো তিনি পীর হলেন কিভাবে। উনি আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন, ঘোড়ায় চড়ে এত দ্রুত ঘোড়া চালাতেন, খুবই অল্প সময় নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে। মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয়, এটা নিশ্চয়ই জিন। এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে, মানুষের সঙ্গে কথা বলছে, এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। আমার ছোট্ট ঘটনা পরে পরের দিককার ঘটনা, এটা স্বাধীন বাংলাদেশের কথা। 73 কি 74 সালে আমরা নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গল
বন্যা হয়েছিল, পঞ্চগড় ঠাকুরটা সব ডুবে গিয়েছিল, ওই ভারতবর্ষের থেকে পানি এসে রাষ্ট্রটা ডুবে দিয়েছে। সে সময় মনে না গেলেন সেই বন্যা প্রচুর এলাকা দর্শন দেখার জন্য। এমন যে গাড়ি করতে যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন, গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারী আছে, আমরা আছি পিছন দিকে হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পরে দেখা গেল গ্রামের মধ্যে আসলেই লোকজন, বিশেষ মহিলারা তার দৌড়ে ধরে আসছে হাতে শিশি। ওই শিশি নিয়ে শিশির মধ্যে হয় পানি, নানা তেল, এসে সবাইকে দাঁড়াচ্ছে মরণকে হুজুর বলতে হুজুর কোনকে তাকাচ্ছে না, ওই শিশিকে ফুলিয়ে দিচ্ছে। এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তার জুড়ে মহিলারা আসলো, ফুলিয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি ফুল দিলেন এটা কেন? এই তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা তো বোঝো না ফুল আমার কাছে কেন এসেছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফুল দেবো সেটাতে তার কাজ হবে। হয়তো দরিদ্র সে ডাক্তারের কাছে যেতে পারে না, এই ফুলই এসে তার বাচ্চার চিকিৎসা হবে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই বিষয়টাকে খেয়াল করে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষের মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আরেকটি বিষয় খুব জরুরি, সেটা হচ্ছে যদি কমিউনিস্ট, আমরা তো বাম রাজনীতিতে কানাডার লোক সবাই, আমরা সবসময় আপনার সমাজতন্ত্রের কথা বলতাম, বিপ্লবের কথা বলতাম, এবং ধর্মকে আমরা হিসেবে মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয়। বলতে তোমাদের কমিউনিস্টের এই দোষ, তোমরা ভুলেও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না, যেটা সত্য বাস্তব। এই কারণে তিনি পড়ে তার মানে ধর্ম কর্ম সমাজতন্ত্র, ধর্ম কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়, এই বিষয়গুলো আজকে রাজনীতির সঙ্গে একে কিন্তু আপনাকে মিলিয়ে নিতাম। যাই হোক, ঠিক কথার পরে পরে তো মৌলানা পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান হয়েছে, কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেন। পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আলিফ খান হয়, তখন আপনার কায়দার পরেই আপনার পাকিস্তান শাসক গোষ্ঠী তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। এখন তো আমরা বৈষম্য শুনছি না, তখনই আমরা বৈষম্য শুনেছি যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাপিয়ে দিচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো, তাদের বরাদ্দ দেওয়া হয় না, উন্নতি হয় না, এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। 52 সালের ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপোজিশনের যুক্ত ফ্রন্ট তৈরি করে। সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন বড় সালামী সাহেব ছিলেন, একে ফজলত সাহেব ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন। এই যুক্ত ফ্রন্ট 54 সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আসন হয়ে গেল। দেখেন, রাজনীতি যদি ভুল হয়, যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে 46-এ, যে পাকিস্তান মুসলিম ব্যক্তির অসীমবাদী অবিসম্বাদী একটা রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের পরাজয় ভুল রাজনীতি করার কারণে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন, অত্যন্ত জরুরি একটা শিক্ষা, যে আমরা এমন পুরো আমি আসলে পুরো হয়ে যাচ্ছিল। এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদরা অনেক সময় খেয়াল করে। যেমন এখন একটা পরিবর্তন এসছে, এই পরিবর্তনটাকে বুঝতে হবে, বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। আমাদের মধ্যে অনেকে আছে, বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে, আমাদের আছে না, তাই না?
অনেকে কথা খুব জোরে সোরে মিটিং মধ্যে বলেন, সত্য কথা। আমরা 15 বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, বাংলাকে দিয়ে জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা। স্ট্রাইকার, তারা স্ট্রাইক করেছে। আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ শুরু করছি, আমরা সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস জোর দিয়ে বলতাম, কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না, তরুণদের দেখতে পাচ্ছি না, ছাত্রদের দেখতে পাচ্ছি না। ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক পেতে গুলি নেবে কে? বুক পেতে গুলি নেওয়ার ছাত্র, তরুণ, যুবক, যার পিছুটার নেই, যে ভ্যানগার্ড। আমরা মধ্যবিত্তরা, বয়স্ক লোকেরা, আমরা তো আমার পেছনের পরিবারের কথা চিন্তা করি, আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি। আমি যদি আজকে গুলি খেয়ে পড়ে যাই, আমার পরিবারের কি হবে এই চিন্তা করেছি, তাই না? আপনারা তো কম কষ্ট করেননি। কতবার জেলে গেছেন, কতবার মার খেয়েছেন, পুলিশ মেরেছে, বাড়ি থেকে অত্যাচার করেছে। এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা, সাইড রংপুরে যেভাবে দাঁড়ালো, এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবসময় মনে রাখতে হবে এরা তরুণ, এদের অনেক উদ্দীপনা। আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই ছিলাম। আমরা ব্যক্তি সমাজতন্ত্র করবো, বিপ্লব করবো, সব কিছু নিয়ে নিব, নতুন সমাজ সৃষ্টি করবো, করেছি। এখনো চিন্তা করি এটাই করবো। আমার তো সেই শক্তি নাই, তার সেই শক্তি আছে, সে পারে বুক পেতে দাঁড়াতে। এই জন্যই এই জিনিসটা আমাদেরকে ধারণ চিন্তা করতে হবে। ছাত্ররা অনেক কথা বলছে, বলবে, তার সে বড় অধিকার আছে। আমরা বয়স হয়ে গেছে, আমরা আমাদের হিসাব করি কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে না, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়, এর পেছনের শক্তিটা কোথায়? এই জন্যে এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলেছি 2 বছর আগে, আমাদের 31 দফা 2 বছর আগে দিয়েছি আমরা সংস্কার, তাই না? দেখি চুপ করে থাকেন কেন? কথা বলেন না, মনে হয় না আমার কথাগুলো কানে যাচ্ছে? যাচ্ছে? আর কথা বলবেন, রেসপন্ড করবেন। ধন্যবাদ। কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয়। এইটা আমরা 2 বছর আগে দিয়েছি। কেন? আমরা নিজের উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার। আমরা তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি, ভাগ করতে বলেছি। এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি একটি দফায়, আমরা বলেছি পার্লামেন্টারি কক্ষ বিশিষ্ট হতে হবে, তাই না? আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসনকে সংস্কার করতে হবে, যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে, যারা ঘুষ খায় রাজনীতিবিদ তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। পরিষ্কার কথা। এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না, রাজনীতি পরিবর্তন হবে না। যত এনোমেলিসগুলো আছে সেই এনোমেলিসগুলো আমাদের ঠিক হবে না, ঠিক না? আপনার গত কাল পরশু আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, আজকে পত্রিকায় দেখবেন অনেক পত্রিকা এডিটোরিয়াল দিচ্ছে, ডেইলি স্টারের মতো পত্রিকা এডিটোরিয়াল দিয়েছে যে বিএনপি যে কথা বলছে এখন সেই সব কথাগুলো সঠিক কথা। চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন এটা এখন মানুষ গ্রহণ করছে। কারণ আমাদের এই বললাম আপনাকে
আমাদের বয়স হয়েছে, আমাদের মাথার মধ্যে আমরা চিন্তা করি। এই জন্য বান্ধব একটা কথা বলেছিলেন, খুব দামি কথা। তিনি বলেছেন, পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার। যুবকের কাঁধে মস্তিষ্ক, বয়সের মস্তিষ্কটাকে বসিয়ে নাও। তাহলে কি হবে? তোমার অভিজ্ঞতা, তোমার সাহস, তোমার যোদ্ধা সব এগিয়ে যাবে, তাই না? এই কথাটা বুঝতে হবে আমাদের সময়, ওই ছাত্রদেরও বুঝতে হবে, আমাদের বুঝতে হবে। এখন তো ছাত্রদের তরুণ যুবক পড়তে চাইলেই সব কিছু পারবে, কতটুকু আমরা পারবো কতটুকু পারবো না সেসব আমরা করছি। এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরা যাকে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে। ওই ফখরুদ্দিন মনোজিরের সরকার তারা আপনার এসে এখানে আবার কিংস পার্টি করার চেষ্টা করছিল, মনে থাকবে ক্ষমতায় থেকে দল করবে। মানুষ তো সেটা নেয়নি, নিয়েছে কি তাড়াতাড়ি ইলেকশন দিয়ে পালিয়ে দিতে হয়েছে, তাই না? হাসিনাকে পালাতে হয়েছিল। হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে। আমরা ধারণা করেছি মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের চায় না, আপনারা দেশকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা, আমার মেয়েও বলেন পালাইছে বলে আমরা পলাইছে, হাসিনা পলাইছে, তাই না? এখন ওই জিনিসটা আমি আবার রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি গেলি না যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। মৌলানা ভাসানী আমাদেরকে সে পথ বারবার দেখেছে। মৌলানা ভাসানী বলেন, তাকে কি বলা যায়, প্রফেট অফ ভায়োলেন্স। টাইমস পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে, প্রচন্ড আন্দোলন, সেই সময় টাইমকে ছবিতে প্রচ্ছ ছবিতে মৌলানা ভাসানী হাত করে ছবি বেরোলো, তার নিজে প্রফেট অফ ভায়োলেন্স। মৌলানা ভাসানী শেখ মুজিবুর রহমানের লোকেরা তো অনেক কিছু দাবি করে, তাই না? মৌলানা ভাসানী প্রথম এই পল্টন মধ্যে দাঁড়িয়ে এখানে কাজী ভাইরা বসে আছে, আমাদের নান্দু ভাইরা বসে আছে, মাহবুবরা সব ছিল, তারা প্রথম সেদিন আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। ভুলে গেছেন? বলেন না তো কথা, একটু জোরে জোরে বলেন না কেন? বলবেন মৌলানা প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার খানের বিরুদ্ধে। একটা অটো রিক্সার একটা হরতাল ছিল, অটো রিক্সা আমাদের হরতাল। পাকিস্তান আমাদের কথা বলছেন, মনে হচ্ছে তখন আপনার গভর্নর। তো এই হরতালে পল্টন ময়দানে মিটিং হচ্ছে, কেন যাই না মৌলানা ভাসানী যে বক্তৃতা করবেন শুনে মানুষ বোঝায়। তখন কিন্তু ট্রাক দিয়ে মানুষ আনতে হতো না, বাস দিয়ে আনতে হতো না, টাকাও দিতে হতো না কাউকে। মানুষ সব চলে আসতো পল্টন ময়দানে, বেশি বাদাম খাতো, বাদাম কিনে বসে বসে বাদাম খেত। এই মৌলানা ভাসানী সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে শেষে বললেন, এখন আর কোনো পথ নাই, ওই বঙ্গভবনই ঘেরাও করো। বঙ্গভবন না, প্রেসিডেন্ট গভর্নর ঘেরাও করো। বিশ্বাস করবেন না আপনারা, ওই মিটিং দিয়ে গিয়ে ঘেরাও হয়ে গেল, গুলি হলো, মারা গেল। তারপর দিন হরতাল, তারপর দিন হরতাল, আবার সেই পল্টন দাঁড়িয়ে মৌলানা ভাসানী ঘোষণা দেন, এখন সমস্ত ছাড়া ঘেরাও, সারা বাংলাদেশ পাকিস্তানি। এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে দিয়ে উঠল। সেই মৌলানা ভাসানী আরেকটি কথা, যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে তখন শেখ মুজিব কারাগারে জেলের মধ্যে পল্টন ময়দানে মিটিং হচ্ছে। ওই সময় একজন একটা গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো মিটিং এর মধ্যে। তিনি লাশটাকে উপরে তুললেন, তুলে বললেন, আর কোনো কথা নয়, এখন চলে যেতে হবে, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। এই ঢাকা শহরে আগুন জ্বলে উঠল, মনে আছে আপনাদের?
কি দুদু ভাই মনে আছে? ঢাকা শহর আগুন জ্বলে উঠল, 3 দিনের মধ্যে আরেকটাকে পদত্যাগ করতেছে, সেগুলিকে বের করতেছে 3 days time। এটা ছিলেন মহারানা। একদিকে যেমন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে উঠতে পারতেন, তেমনি আওয়াজ ছিলেন ঠান্ডা দিনে। তার জীবনযাত্রা শুনেছেন, একেবারে একটা জীর্ণ পর্ণ কুটিরে বাস করতেন, একটা চৌকির উপরে থাকতেন, একটা ছাউনির ঘর, সেইখানে তিনি বাস করতেন। আমার মনে আছে একটা কথা, এটা না বলে আমি শেষ করতে পারবো না। আমি তখন ঢাকা ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র। পল্টনে মৌলানা ভাসানী ডাক দিয়েছেন কৃষক সমাবেশ। তো ওই তখন আপনার কি চলছে, মার্শাল ল, এই এখানে মার্শাল ল, সমাবেশ নিষিদ্ধ, কেউ সমাবেশ করতে পারবে না। উনি তো ডেকে দিয়েছেন কৃষক সমাবেশ, সারা দেশ থেকে লাঠি হাতে লাল টুপি পরে আমরা সব আসতে শুরু করেছি। লক্ষ লক্ষ মানুষ আপনার সন্তোষ, সেই সঙ্গে ইউনিভার্সিটির সমস্ত মাঠ বোঝাই টাকায় বোঝাই হয়ে গেছে। যখন ব্রিটিশ পাকিস্তান থেকে এসে আপনার ইফতেখার আনলেন, নিয়াজ সবরকম গাজা, সমস্ত বিরাট ব্র্যান্ডের সমস্ত তারা এসছে ওখানে। তো ওই সময় আমরা একটা গাড়ি ঢুকলো, পড়ানো কুটিরে গেল। তৎকালীন পাকিস্তানের এনএসআই প্রধান সফদর সাহেব, ইলিয়াস সফদর, তিনি এসে ওনার সামনে ওই পার্টি পেছানো থাকতো চৌকির নিচে, ওই পার্টিতে বসলেন। ওনাকে বলে, কি সফদর কেন আসছো? তো সে মনার পায়ে হাত দিয়ে সালাম করল। সরকার, হুজুর আমার চাকরিটা বাঁচান। কি কি হয়েছে? আপনি যে প্রকাশ্যে সভা করতেছেন, আমার তো চাকরি চলে যাবে। প্রকাশ্য সভা সমিতি বন্ধ। না, তোমার চাকরি জানি না, আমি জানি না, তুমি এক কাজ করো, কি করতে পারো? স্যার অন্তত সামনে কিছু সামিয়ানা দিয়ে দেন। তখন মহারানা সব কর্মীদেরকে বললেন যে সামনে তার বড় সামিয়ানা লাগে। সমাবেশ হলো, হাজার হাজার লোক। পাকিস্তানের নেতারা বললেন, বিশেষ করে সরকার নেতারা, আমার মনে আছে, ইনকিলাব আয়েগি, বিপ্লব আসবে, আগে ও আয়েগি তো মৌলানার সাথে ও আসবে, যদি আসে সে মৌলানার সাথে আসবে। এই ছিল মৌলানা। আমরা কি করে তাকে বলবো? আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে তো মৌলানা। মৌলানা ভাসানী যেন অসুস্থ, মেডিকেল কলেজ পিজিতে শেষের দিকে একদম, তখন আমাদের জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে গেছেন। তাকে মানুষ প্রচন্ড রকম ভালোবাসে। সেই সময় তিনি আসলেন জিয়াউর রহমানের সঙ্গে সঙ্গে দেখা করতে, সেই পিজিআর তিনি তার মাথায় হাত দিয়ে বললেন, তুমি পারবে, তুমি তরুণ, তুমি যুবক, তুমি সৎ, তুমি দেশকে ভালোবাসো, তুমি পারবে পরিবর্তন। সেটা মনে রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার মৃত্যুর সময় তাকে এই সম্মান দিয়ে দিয়েছিলেন। এবং ওই চিন্তার মধ্যে দিয়ে আমাদের শহীদ জিয়া হচ্ছে, সেটি একইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে চিন্তা করতে। তাই বন্ধুগণ, একটা ক্রান্তির সময়কাল আমরা পালন করছি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশান্বিত, আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যায়, তার ইমেটেরিয়াল। আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা তাদের মধ্যে জড়িয়েছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার অবশ্যই চাই, এবং সংস্কার আমরা
জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যাবে। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করেনি বলে আপনাকে সমর্থন দিতে, প্রতি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদি আপনাদের এই সচিবালয় সেখানে এখনো সমস্ত দোষ করে না, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোষরা বসে আছে, কিভাবে কাজ করে তাদেরকে নিয়ে সংস্কার করে, এরা তো সংস্কার করতে দেবে না। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যা ওই স্বৈরাচারের দোষ, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদেরটা বেশিভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন, দৃশ্যমান করেন। আর গভর্নমেন্ট সেই দিকে লক্ষ্য দিতে হবে। প্রশাসন চালানো, দেশ শাসন করা, এর মধ্যে যেন স্বস্তি পায়, শান্তি পায়। জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নেই। তাহলে তো মানুষ মেনে নিচ্ছে না, কেন যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন। তাহলে ওইটাকে দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন, সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন, না পারেন ব্যবস্থা নিতে হবে। আর গভর্নেন্সের ব্যবস্থা করেন। লোকে যদি আপনারা তাকে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয়, ভোট দিতে হয়, আর সেক্রেটারি গেলে কেউ কাজে দিতে যায়, গিয়ে দেখে আবার সেই দালানরাই ঘোরাঘুরি করছে, কখনোই ভালো চোখে দেখবে না। আসুন আমরা মৌলানা সাহেবের তার জীবন, তার সারাটা জীবন ছিল মানুষের জন্য, সেই জীবনকে মেনে নিয়ে তাকে ধারণ করে তার কাছ থেকে ভালো জিনিস শিখে আমাদের পূর্বসূরীরা আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। আমি বিশ্বাস করি যে সরকার তারা পারবে, আমি বিশ্বাস করি আমাদের মানুষজন পারবে, আমি বিশ্বাস করি এই তরুণরা, যুবকেরা, ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ। যে বাংলাদেশ আমরা দেখি শহীদ প্রেসিডেন্ট আমাদেরকে দেখিয়েছেন, মৌলানা ভাসানী দেখিয়েছেন, তারেক সাহেব আমাদেরকে সে দেখাচ্ছেন, সেইভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।